গণতন্ত্র মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে আওয়ামী লীগ, সংসদে প্রধানমন্ত্রী। কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত, স্কোয়াড্রন লিডার অসীম নিহত, যান্ত্রিক ত্রুটি বলছে আইএসপিআর। তিস্তা প্রকল্পে চীনের পাশাপাশি যুক্ত হতে চায় ভারত, নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে গিয়েছে আলোচনা। ডলারের মূল্য সুদের হার বাজার ভিত্তিক করার সিদ্ধান্ত ইতিবাচক, দীর্ঘমেয়াদে সুফলের আশা ব্যবসায়ী। এবং চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যায় আজিজ মোহাম্মদ ভাই সহ ৩ জনের যাবজ্জীবন, শীর্ষ সন্ত্রাসী ইমন খালাস। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 এছাড়াও সংবাদ আরও থাকছে। পর্যটন শিল্পের মহাপরিকল্পনা চূড়ান্ত, ১,৫০০ স্পটের উন্নয়ন করবে সরকার, বিদেশি বিনিয়োগে মিলছে সাড়া। আওয়ামী লীগ ক্ষমতায় এসে গণতন্ত্র মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বলেই সরকারের প্রতি জনগণের আস্থা বেড়েছে। সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে সব কথা বলেন সংসদ নেতা। মোহাম্মদ কবিরের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতীতের সরকারগুলো গণতন্ত্র ও নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলায় সমালোচনা করেন সংসদ নেতা। নির্বাচনগুলি নিয়ে যে ছিনিমিনি খেলা এবং জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা, এর বিপরীতে গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য আমরাই আন্দোলন করেছি। আমাদের বহু নেতাকর্মী জীবন দিয়েছে, তারপরে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলাম। সরকারের উন্নয়নকে একটি মহল প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলেও অভিযোগ তার। দেশের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। ভোট করবেন সবাই, আর কথায় কথায় ব্যঙ্গ করবেন আর প্রশ্ন তুলবেন। তার প্রশ্ন তোলার আগে নিজেরা কি করেছেন, কোন দল করেন, সেই দলের জন্ম বৃত্তান্ত থেকে শুরু করে তাদের অপকর্মগুলো একটু চিন্তা করে নেবেন, সেটাই আমরা চাই। উন্নয়ন হয়েছে বলেই সরকারের প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছে। জনগণের শক্তি নিয়েই দেশ সেবায় এগিয়ে যেতে চান বঙ্গবন্ধু কন্যা। আমার একটা শক্তি হচ্ছে জনগণ, তাদের শক্তি নিয়েই আমি চলি। সেখানে একটা আস্থা সৃষ্টি হয়েছে জনগণের মাঝে যে আমি তাদের জন্য কাজ করি। কাজে এই আস্থা বিশ্বাসটাই হচ্ছে আমার একমাত্র সম্বল, আর এই সম্বল নিয়েই আমি চলি। এই জন্য আমি কাউকে পরোয়া করি না। মূল্যস্ফীতি কমাতে উৎপাদন বাড়ানোরও তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুদ্রাস্ফীতি বেড়েছে, সেক্ষেত্রে আমরা পারিবারিক কার্ড দিয়েছি। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের নামে আর কোনো প্রকল্প যাতে না নেওয়া হয় সেজন্য একনেক সভায় সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন ৫,৫৬৩ কোটি টাকার 10 প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মিনালা দিবের সহায়তা আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। অনুমোদন দেওয়া হয় ৫,৫৬৩ কোটি টাকার 10 প্রকল্প। এর মধ্যে ৫,২০৩ কোটি টাকা আসবে সরকারি তহবিল থেকে। বাকি ৩৬০ কোটি ৪৭ লাখ টাকা পাওয়া যাবে বৈদেশিক ঋণ থেকে। প্রথমবারের মতো ঢাকার বাইরে চট্টগ্রামে বার্ন ইউনিট স্থাপনে নেওয়া হয়েছে একটি প্রকল্প। সভা শেষে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা সচিব। মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতা যে উনি নিজের নাম ব্যবহার করে কোনো প্রকল্প নেওয়া উনি যেতে চান না। শেয়ার বাজারে আমাদের যে কোম্পানিগুলি আছে, সরকারি কোম্পানিগুলি আছে, সেগুলি যেন শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হয়। অর্থ মন্ত্রণালয় উনি অর্থ বিভাগে এই বিষয়ে কাজ করার জন্য অনুশাসন দিয়েছেন। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে
পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে প্রধানমন্ত্রীর দেয়া অনুশাসনের কথা তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী। তাদের আয়ের থেকেই তারা প্রকল্প গ্রহণ করতে পারবে বলে আমরা মনে করি। অন্তত বড় প্রকল্প না হলে ছোটোখাটো প্রকল্প তারা গ্রহণ করতে পারবে বলে আমরা মনে করি। এটাই মাননীয় প্রধানমন্ত্রী এটার উপরে জোর দিলেন এবং তিনি বললেন যে নিয়ম আছে 3 বছর, ওই 3 বছর তাকে দেখো এবং অবজার্ভ করো, যাদের 3 বছর হয়ে গেছে তাদেরকে বলো তোমরা তোমাদের প্রফিট বৃদ্ধি করো যাতে তোমাদেরকে পাবলিক এনলিস্টমেন্ট করা যায়, স্টক এনলিস্টমেন্ট করা যায়। স্বাস্থ্য ও গ্রামীণ অবকাঠামো সংক্রান্ত প্রকল্পই প্রাধান্য পেয়েছে এই সভায়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মারা গেছেন স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ। আহত উইং কমান্ডার সুহান হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে আইএসপিআর। একরামুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন রত্না জামান। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে প্রশিক্ষণ বিমানটি উড়াল দেয়। এর কয়েক মিনিটের মধ্যেই বিমানের পেছনে আগুন জ্বলতে থাকে। মুহূর্তের মধ্যে 2 বৈমানিক প্যারাশুট নিয়ে ঝাঁপ দেন, আর তার আগেই বিমানটি টুকরো টুকরো হয়ে কর্ণফুলী নদীতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। বিস্ফোরণের শব্দের সাথে সাথেই প্রশিক্ষণ বিমানটিতে আগুন লেগে যায়। এরপর নদীতে পড়তে দেখে স্থানীয় মাঝি মাল্লারা উদ্ধার অভিযানে নামেন। ভাসমান অবস্থায় 2 জনকে উদ্ধার করেন তারা। এদিক দিয়ে আসিয়ে আপনার এই বরাবর আসছে, তো এদিক দিয়ে আসার সময় বিমানের পিছনে মানে আগুন জ্বলতেছে, ঠিক আছে, আগুন জ্বলতেছে, এই বরাবর আসে একদম নিচু করে আসিয়ে 2 ভাগে বিভক্ত হয়ে পড়ে গেছে পানির মধ্যে। 2 জন পাইলট, একজন বসছে পশ্চিম পারে, একজন বসছে দক্ষিণ পারে। তো ডুবনের অবস্থা আসছিল, একজন হুঁশ আসছিল, অনিবানো আসছিল। ডুবনাকে বুটটা তুলছিল, আমি আরেকটা দিয়ে ওই যেটা বাসানো আসছিল ওকে আমি তুলছিলাম। 3টা বুট উদ্ধার করছিলাম। পরে 2 জন বৈমানিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দুপুর 12টার দিকে স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ মারা যান। আহত উইং কমান্ডার সুহান চিকিৎসাধীন আছেন হাসপাতালে। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের সামনে নদীতে একটি বয়ারের কাছে পতিত হয় বিমান। পরে পানির নিচে বিধ্বস্ত বিমানটির অবস্থান নিশ্চিত করতে পাঠানো হয় অত্যাধুনিক জাহাজ। সোলার মেশিনটা আসলে ওই সোলার মেশিন দিয়ে ওটাকে আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই করার পর ওদের ডাইভিং টিম, আমাদের ডাইভিং টিম নেমে ওইটাকে শনাক্ত করে তারপর ওটা টেনে নিয়ে আসবে। কর্ণফুলী চ্যানেলে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হলেও চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানান সংশ্লিষ্টরা। রত্না সামান, 21 টেলিভিশন। তিস্তা বহুমুখী প্রকল্পে চীনের পাশাপাশি যুক্ত হতে চায় ভারত। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে বৈঠকে এ আগ্রহী কথা জানান সফররত ভারতের পররাষ্ট্র সচিব। পরে মন্ত্রী জানান ভারতের ভেতর দিয়ে নেপাল থেকে 40 মেগাওয়াট জলবিদ্যুৎ আনার আলোচনা চলছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের বিষয়টি লোকসভা নির্বাচনের পর স্পষ্ট হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়েত্রা। পরে ভারতের পররাষ্ট্র সচিব আসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে। আলোচনা হয় ট্রানজিট, কানেক্টিভিটি, সীমান্ত পরিস্থিতি, তিস্তা সহ নানা ইস্যুতে। আগামী জুলাইতে প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়েও তাদের মধ্যে কথা হয়েছে বলেও সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী। ভারতে এখন নির্বাচন চলছে, নির্বাচন পর সরকার গঠন হবে, তারপর না মাননীয় প্রধানমন্ত্রীর সফর কখন হবে সেটা ঠিক। পররাষ্ট্রমন্ত্রী জানান নেপাল থেকে জলবিদ্যুৎ আনার বিষয়টি এগিয়েছে। এছাড়া তিস্তা বহুমুখী প্রকল্পে ভারত যুক্ত হতে চায় বলেও জানান মন্ত্রী। বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তা আমি যেটা বলেছি সেটি হচ্ছে এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে। ট্যারিফ নিয়ে সেটিও অনেকটা চূড়ান্ত হয়েছে, সেটি আমাদের পারচেস কমিটিতে যাবে এবং সেটি হলে পরে আমরা নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে পারবো। বাংলাদেশিদের ভিসা জটিলতা দ্রুত নিরসন এবং সীমান্ত হত্যা বন্ধে ভারত আন্তরিক বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তারা অত্যন্ত আন্তরিক এই বিষয়টি সমাধান করার জন্য এবং সহজে মানুষ যাতে ভিসা পায়। নন লিথাল উইপন ব্যবহার করার উপর আমরা গুরুত্ব আরোপ করেছি এবং তিনি জানিয়েছেন যে তাদের বর্ডার সিকিউরিটি গার্ডকে তারা নির্দেশনা দিয়েছেন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সুদের হার বাজার ভিত্তিক করার পাশাপাশি বৈদেশিক মুদ্রা বিনিময় হার নির্ধারণে
ক্রলিং পেগ পদ্ধতি চালু করাকে ইতিবাচক বলছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। আশা করছেন সাময়িক কিছু অসুবিধা হলেও দীর্ঘমেয়াদী এসব সিদ্ধান্ত অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে। মেহেদী হাসানের রিপোর্ট। বুধবার ব্যাংকের সুদের হার নির্ধারণে সব ধরনের কৌশল তুলে নিয়ে এটিকে বাজার ভিত্তিক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সঙ্গে নীতি সুদহার 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে উন্নীত করা হয়েছে 8.5%। এছাড়া বৈদেশিক মুদ্রা বিনিময় হার নির্ধারণে চালু করা হয়েছে ক্রলিং পেগ পদ্ধতি। এতে টাকার মূল্যমান 6.3% কমে প্রতি ডলারের দাম 1 লাফে 110 টাকা থেকে উন্নীত হয়েছে 117 টাকায়। ব্যবসায়ী নেতারা বলছেন, সুদের হার ও বৈদেশিক মুদ্রা বিনিময় হার অনেকদিন ধরেই কৃত্রিমভাবে আটকে রাখা হয়েছিল। এখন সব নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ফলে আমদানি পণ্যের দাম কিছুটা বাড়বে, ফলে সামগ্রিক মূল্যস্ফীতিও কিছুটা বৃদ্ধি পাবে। কিন্তু এর সিদ্ধান্ত অবধারিত ছিল। দ্রব্যমূল্যের হয়তো কিছু দাম বাড়বে, ইম্পোর্টেড যেসব দ্রব্যমূল্য আসছে, বাট অ্যাট দ্য সেম টাইম এক্সপোর্টেরও কিন্তু কিছু বাড়ার সম্ভাবনা। যেভাবে আমাদের ডলারের কমে গেছিলো, রিজার্ভ কমে গেছিলো, এখন আমাদের আরও তো অনেক রকম প্রেশার আছে। আন্ডার দ্য সার্কামস্টান্সেস এইটা করা ছাড়া বোধহয় কোনো উপায় ছিল না। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, সুদের হার বৃদ্ধির ফলে বাজারে মুদ্রা সরবরাহ কমবে, যা দীর্ঘমেয়াদে মূল্যস্ফীতি কমাতে সহায়তা করবে। পাশাপাশি স্থিতিশীল হবে মুদ্রা বিনিময় হারও। জিনিসটাকে অপারেট করতে দিতে হবে অ্যাজ ইট শুড বি। মার্কেট মানে মার্কেট, হাই ইন্টারেস্ট রেট টাকাকে অ্যাট্রাক্টিভ করবে, টাকা অ্যাট্রাক্টিভ হলেই ডলারের সাথে টাকার যেইটা রিলেশনশিপটা সেটা স্টেবল হয়ে যাবে। তো সেটা আমরা চাই। এক্সচেঞ্জ রেটটা স্টেবল হলে পরে আমরা আশা করব যে ইনফ্লেশনের উপর তখন একটা পজিটিভ ইম্প্যাক্ট হবে এবং আস্তে আস্তে ইনফ্লেশন কমে আসবে। এদিকে অর্থবছরের শেষ সময় হওয়ায় আগামী 1.5 মাসে ব্যাংকিং খাত থেকে বড় অঙ্কের ধার নিতে পারে সরকার। সেটা হলে সুদের হার খুব অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। তাই ব্যয় কাটছাট করে হলেও শেষ সময় ব্যাংক ঋণ কম নেওয়ার পরামর্শ তাদের। এই মাসে 15 দিন আর পরের মাসের 1 মাস খুব হাই বরোয়িং হবে, কারণ বছরের শেষ। এখানে প্রচুর ব্যাংক থেকে সরকার প্রচুর ধার করে সবসময়। এই ধারের পরিমাণটা একটু কম রাখতে হবে, কারণ এটা যদি বেশি ধার করা হয় তাহলে সেটা মেটানো কঠিন হবে ব্যাংকের পক্ষে। ব্যাংকের তারল্য নাই এবং ইন্টারেস্ট রেট তখন কোথায় যেয়ে ঠেকবে কেউ বলতে পারবে না। কোনোভাবেই কেন্দ্রীয় ব্যাংক থেকে নোট ছাপিয়ে আর ঋণ নেওয়া ঠিক হবে না বলেও মত ডক্টর আহসান এইচ মনসুরের। টাকা ছাপিয়ে আমি ধার করে নিয়ে নিলাম, সেটা করলে পরে ইনফ্লেশন কমবে না। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ 3 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় আলোচিত এই মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সঞ্জিদুল ইসলাম ইমন সহ 6 জন খালাস পেয়েছেন। রাসেল খানের রিপোর্ট। 90 দশকের ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরী ভাগ্যের নির্মম পরিহাসে মাত্র 33 বছর বয়সে থেমে যায় তার জীবন প্রদীপ। 1998 সালের 18 ডিসেম্বর রাতে রাজধানীর বনানীতে ট্রাম্প ক্লাবের সামনে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান সোহেল চৌধুরী। চলচ্চিত্রের আকাশ থেকে এ যেন নক্ষত্রের অকাল পতন। ডিবি পুলিশের তদন্তে উঠে আসে খুনের পেছনের সব লোমহর্ষক বর্ণনা। মসজিদের পাশে থাকা বনানীর ওই ক্লাবে গান বাজনা বন্ধ করতে বলায় পরিকল্পিতভাবে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করা হয় এ নায়ককে, যার পেছনে কলকাঠি নাড়ে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ ট্রাম্প ক্লাবের মালিক বান্টি ইসলাম ও আশিস রায় চৌধুরী। পরবর্তীতে এই 3 জন সহ 9 আসামির নাম উল্লেখ করে চার্জশিট দিলেও বছরের পর বছর ঝুলে থাকে মামলাটি। অবশেষে 26 বছর পর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এর বিচারক অরুণাভ চক্রবর্তী মামলার রায় ঘোষণা করেন। এ সময় আদালতে হাজির ছিলেন 9 আসামির মাত্র একজন। রায়ে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তবে সাজা পাননি সোহেল চৌধুরীকে গুলি করা শীর্ষ সন্ত্রাসী ইমন ও মামুন সহ 6 জন। আদালতে রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষী যতটুকু এনেছে তারা কেউ এই ঘটনার কথা বলে নাই এবং তারা সাক্ষী দিয়েছে, তারা হলফ করে সাক্ষী দিয়েছে এবং তাদের ফ্যামিলি মেম্বারই অনেকে সাক্ষী দিতে আসে না। তো এই জন্য কি যাদের ফ্যামিলির আত্মীয়স্বজন মানে তারা যদি সাক্ষী না আসে
সেই জন্য কি আদালত বসে থাকবে? দীর্ঘদিন মামলাটা সর্বোচ্চ এবং এটার প্রাধান্য মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী এই মামলাটার বিচার কার্যক্রম দ্রুত নিষ্পত্তি হয়েছে। রায় ঘোষণার সময় আদালত বলেন সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন, গায়েব করে দেয়া হয়েছে মামলার নথিপত্র। এই সাক্ষী যারা দিয়েছে তারা গা বাঁচিয়ে সাক্ষী দিয়েছে এবং তাদের চেষ্টা করা হয়েছে যে আসামিদেরকে এই মামলা থেকে কীভাবে খালাস করানো যায়, অব্যাহত এই ধরনের একটা অপচেষ্টা ছিল। তারপরেও অন্যান্য সাক্ষীদের যে সাবস্টেন্সিয়াল যে সাক্ষী, তাদের সাক্ষীর উপর ভিত্তি করে এই মামলাটা আজকে এই সাজাটা দেওয়া হলো। রায়ের এই দিনে সোহেল চৌধুরীর পরিবারের কারোরই দেখা মেলেনি আদালতে। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। উপজেলা নির্বাচনের প্রথম ধাপ নিয়ে কমিশনের সন্তোষ, ভোট পড়ার হার 36.1%। সাগর পথে ইউরোপ পাড়ির শীর্ষে বাংলাদেশ, মৃত্যুর কোলে ঢলে পড়ে কমপক্ষে 12%। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। কাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন এবং 75-এর 15 আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেবেন। পরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় দারিয়ারকুল সমবায় সমিতির উপদেষ্টা হিসেবে সদস্যদের সাথে মতবিনিময় করবেন এবং নিজ অর্থায়নে কৃষি যন্ত্রপাতি বিতরণ করবেন। বিকেলে সড়ক পথে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম ধাপের উপজেলা নির্বাচন নিয়ে সন্তুষ্ট কমিশন। কমিশনার মোহাম্মদ আলমগীর জানান, ভোট পড়ার হার 36.1%। সবচেয়ে বেশি ভোট পড়েছে জয়পুরহাটের ক্ষেতলালে 73.16% এবং চট্টগ্রামের মিরসরাই সহ দেশের কয়েকটি উপজেলায় সর্বনিম্ন 17% ভোট পড়েছে। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাচন নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। জানান, 139টি উপজেলায় ভোট হয়েছে। এর মধ্যে 37টি তুচ্ছ ঘটনা বড়ভাবে দেখার সুযোগ নেই। তবে বড় একটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশ না নেয়া, ধান কাটা এবং বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে। জেলা প্রশাসক, আমাদের যারা নির্বাচন পুলিশ সুপার বা আমাদের নির্বাচন কর্মকর্তা, তারা আগেই এটা বলেছিলেন আমাদের যে স্যার এই এলাকায় ভোটার টার্ন আপ কম হতে পারে, কারণ এই এলাকায় ধান কাটা চলছে। আর বিশেষ করে ওই কালকে হঠাৎ বৃষ্টি আসায় অনেকেই, বিশেষ করে হাওড়া এলাকার লোকজন ভয় পেয়ে গেছে যে বন্যা হয়ে গেলে তাদের ধানগুলো তলিয়ে যেতে পারে। তো এই ভয়ই অনেকেই ওদিকে করেছে। আর সকালে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে প্রায় বাংলাদেশের অধিকাংশ এলাকায়, এই জন্য ভোটের টার্ন আপটা কম হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টির কথাও জানান কমিশনার মোহাম্মদ আলমগীর। সুষ্ঠুভাবে বলেছে, এই জন্য বলবো যে যেখানেই আমাদের জাল ভোট দেওয়ার চেষ্টা দু একজন করেছে, তাদেরকে আপনারা দেখেছেন আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, সেই ভোট বাতিল করা হয়েছে এবং যারা শাস্তির আওতা সোজা কথা তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করা চালান দেওয়া হয়েছে। কমিশনের দায়িত্ব নির্বাচন আয়োজন করা মন্তব্য করে এই কমিশনার আরও বলেন, কারা অংশ নিচ্ছে বা নিচ্ছে না এটা দেখা ইসির বিষয় নয়। মিনালা দীপা, একুশে টেলিভিশন, ঢাকা। প্রাকৃতিক সম্পদ আহরণে নতুন প্রযুক্তির মাধ্যমে ভূতত্ত্ববিদদের গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন মিলনায়তনে জিওলফি ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বিষয়ক আলোচনায় যোগ দেন ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। এ সময় পেট্রোবাংলা, রাজউক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমে ভূতত্ত্ববিদদের সম্পৃক্ততা বাড়ানোর কথা বলেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা। পশ্চিমাদের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটে উন্নয়নশীল দেশ তথা বাংলাদেশে নানা চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। কিছু কিছু রিপোর্টকে আপনারা আপনার সার্ভিস হিসাবে আপনারা এটা কমার্শিয়ালাইজ করতে পারেন। রাজুক একা না, সমস্ত অধিদপ্তরকে আমরা বাধ্য করাইতে পারি, মিনিস্ট্রি থেকে আমরা কালকে বলতে পারি সবাইকে যেটা প্রয়োজন। তো অনেক জায়গা আছে রেভিনিউ কালেকশনগুলিতে। বাংলাদেশ বা পৃথিবীর উন্নয়নশীল দেশে আজকে যেসব চ্যালেঞ্জ এসেছে, এটা কোনোটাই আমাদের সৃষ্টি না, কোনোটাই আমাদের সৃষ্টি না, এটা সব বিদেশ থেকে এসেছে। সেই ইনফ্লেশন বিদেশ থেকে এসছে, আমাদের ফরেন এক্সচেঞ্জ স্ট্রেস বিদেশ থেকে এসছে, আমাদের
যে গরিবের উপর যে স্ট্রেস যাচ্ছে বিদেশ থেকে, এভরিথিং হ্যাজ বিন ইম্পোজ অন আস অ্যান্ড কান্ট্রিজ লাইক আস। দেশের পর্যটন শিল্পের উন্নয়নে নেওয়া হচ্ছে মহাপরিকল্পনা। প্রায় ১৫০০ পর্যটন স্পটকে বিশ্বমানের করে গড়তে গুরুত্ব দেওয়া হচ্ছে বিদেশি বিনিয়োগে। এরই মধ্যে মিলেছে সাড়াও। তবে পরিকল্পনার পাশাপাশি আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি ব্যবসায়ীদের। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। বৈচিত্র্যময় প্রকৃতি আর ঋতুর দেশ বাংলাদেশ। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার কিংবা কুয়াকাটায় একই সঙ্গে সূর্যোদয় ও সূর্যাস্তের বিরল দৃশ্য সত্যিই তুলনাহীন। পার্বত্য অঞ্চলের নৈসর্গিক দৃশ্য মন কাড়ে পর্যটকের। ট্রেকিংয়ের জন্য তরুণদের প্রধান আকর্ষণ। দেশি পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে কিছু বাধা আছে। যেগুলো পর্যটন কেন্দ্র আছে এগুলো রাস্তাঘাট এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু যদি উন্নত করা যায়, তো সেক্ষেত্রে যারা বিদেশে থেকে আসবে তাদের এই বাংলাদেশের প্রতি একটা আগ্রহ বাড়বে। পর্যটক যে প্লেসগুলো আছে, স্পটগুলো আছে, এগুলোর প্রতি যদি আমাদের সরকার যদি কোনো কাজ করতে পারে, তাহলে আমি মনে করি যে সরকার ওখান থেকে ভালো একটা বেনিফিট পাবে। দক্ষিণে সুন্দরবন পৃথিবীর অন্যতম বড় ম্যানগ্রোভ ফরেস্ট। এছাড়া সিলেটের অপরূপ প্রকৃতি, হাওরের জলমগ্ন জীবন এক অনন্য পর্যটন সম্ভাবনা। কিন্তু পর্যটন এলাকায় দেশি দর্শনার্থী থাকলেও নেই বিদেশি পর্যটক। মূলত নীতি সহায়তা না থাকায়, অবকাঠামো সংকট, বিদেশি গণমাধ্যমে প্রচারহীনতা এবং পরিকল্পনা বাস্তবায়নে দুর্বলতার কারণেই এগুতে পারছে না পর্যটন খাত। ট্যুরিজমে যারা উন্নতি করেছে প্রত্যেকটা দেশেই কিন্তু এটা সরকার প্রধান যিনি থাকেন তার নিয়ন্ত্রণে থাকে। তার কারণটা হচ্ছে পর্যটন শিল্পের যে খাতগুলো আছে ওখানে অনেকগুলো মন্ত্রণালয় সম্পৃক্ত। আসলে এটা একটা সম্পূর্ণ আলাদা মন্ত্রণালয় হওয়া উচিত। পর্যটন খাতকে যদি আপনি প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে জড়িত করতে পারেন তাহলে দেখবেন এর রূপটাই পাল্টে যাবে। পর্যটনের উন্নয়নে বিভিন্ন সময়ে নেওয়া হয়েছে মহাপরিকল্পনা, তবে নানামুখী আমলাতান্ত্রিক জটিলতায় তা আলোর মুখ দেখেনি। তবে এবার মহাপরিকল্পনায় আছে রোডম্যাপ। এর মাধ্যমে দেশের ১৫০০ পর্যটন স্পটের উন্নয়ন করবে সরকার। ৫৩টি ক্লাস্টারের মধ্যে ৮ বছরে উন্নয়ন করা হবে ১৯টি। বিদেশি পর্যটকদের জন্য আলাদা স্পটের পাশাপাশি সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে। সারা বিশ্বের ট্যুরিজম সেক্টর ডেভেলপমেন্টের জন্য আমরা এখন বেসরকারি উদ্যোক্তাদের সাথে কথাবার্তা চলছে। সৌদি আরবের একটা টিম আসবে এই মাসে, তারপরে জাপানি একটা কোম্পানি আমাদের সাথে কথা বলে গেছেন, তারপরে আমাদের আরও বিভিন্ন দেশের সাথে আমাদের আলোচনা চলছে। আর বাংলাদেশ ট্যুরিজম বোর্ড তাদের মাধ্যমে একটা মাস্টার প্ল্যান করা হচ্ছে, এটা শেষ পর্যায়ে আছে। পরিকল্পনা বাস্তবায়নে বিদেশি বিনিয়োগের উপর গুরুত্ব দিচ্ছে সরকার। তবে পর্যটন কর্পোরেশন মনে করছে এ খাতের উন্নয়ন কেবল একটা মন্ত্রণালয়ের বিষয় নয়, সমন্বিত উদ্যোগ দরকার। আহমদ বাবু, ২১শে টেলিভিশন, ঢাকা। সাগর পথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার তালিকায় ফের শীর্ষে বাংলাদেশ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য মতে চলতি বছরের প্রথম ৩ মাসে সাগরপথে ইতালি প্রবেশকারীদের মধ্যে ২৩% বাংলাদেশি। ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দেওয়ার সময় মৃত্যুবরণকারীদের মধ্যেও বাংলাদেশিদের সংখ্যা কম নয়। বিশ্লেষকরা বলছেন, দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপই পারে অবৈধ অভিবাসন বন্ধ করতে। রিপোর্ট দুলি মল্লিকের। উত্তাল সাগরের ছোট্ট ভঙ্গুর নৌকায় গাদাগাদি করে অনেক মানুষ। সবার লক্ষ্য ইউরোপের উন্নত কোনো দেশ। তাই জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছেন এই অভিবাসন প্রত্যাশীরা। বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে এই নৌকায় রয়েছেন বাংলাদেশিরাও। একবার যে যায় ওই গেম করে সে আর রিটার্ন আসতে পারে না। UNHCR বলছে, চলতি বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১৭,১৬৯ জন সমুদ্র পথে ইতালি প্রবেশ করেছেন। এর মধ্যে বাংলাদেশি নাগরিকের সংখ্যা ২,৬৭০ জন। এই পরিসংখ্যান বাংলাদেশকে সমুদ্রে পাড়ি দেওয়ার তালিকায় শীর্ষে রেখেছে। তবে সবাই সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছাতে পারে না। পথে নৌকা ডুবে বা উত্তাল ঢেউয়ের তোড়ে অনেকেরই মৃত্যু হয় ভূমধ্যসাগরে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IMO-এর প্রতিবেদন বলছে, সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় মৃত্যুবরণকারীদের মধ্যে 12% বাংলাদেশি। অবৈধভাবে সাগর পাড়ি দেওয়ার ক্ষেত্রে তরুণদের সংখ্যাই বেশি।
কারণ জানান সাবেক এই রাষ্ট্রদূত। তারা সব ভাবছে যে এখানে চাকরি বাকরি পাচ্ছে না, যে চাকরি পাচ্ছে যা বেতন তাদেরকে বলা হচ্ছে, কারণ এখানে যারা অনেকেই আছে হাজার হাজার যারা বেরোচ্ছে, মনে করো HSC পাস করে শুধু নয়, কলেজে পড়াশোনা করেছে, কলেজে পড়াশোনা করে পার করতে করতে 18-20 হয়ে গেছে। সে 20 বছর বয়সে সে ভাবছে যে আমি চাকরি পাবো না কেন। 3 থেকে 15 লাখ টাকার বিনিময়ে দালাল চক্রের হাত ধরে নানা পথ ঘুরে ইউরোপের পথে পা বাড়ায় বাংলাদেশিরা। বিশ্লেষকরা বলছেন, অবৈধ এই পথ বন্ধ করতে প্রয়োজন কঠোর পদক্ষেপ। সরকারের উচিত হবে অত্যন্ত কঠিনভাবে তাদের সাথে করা, তাদেরকে বলা যে তোমরা পাচার করো না, এদেরকে স্কিল লেবারার করো। 2023 সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ প্রবেশে বাংলাদেশের অবস্থান চতুর্থ ছিল, 2022 সালে ছিল তৃতীয়। এবার ফের 3 মাসে আবার শীর্ষে বাংলাদেশ। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচে আবারও সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বাইডেন হুঁশিয়ারি মানল না ইসরায়েল, রাফায় ব্যাপক হামলা, আল শিফা হাসপাতালে নতুন গণকবর। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। ভাব গাম্ভীর্যের সাথে পালিত হল শ্রী শ্রী স্বামী ভোলানন্দগিরি মহারাজের 96তম তিরোধান দিবস। শ্রী শ্রী স্বামী ভোলানন্দগিরি আশ্রম ট্রাস্ট মন্দির প্রাঙ্গণে মঙ্গলদ্বীপ প্রজ্বলনের পর ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রামকৃষ্ণ মঠ ও আশ্রমের সভাপতি বিচারপতি সৌমেন্দ্র সরকার। ট্রাস্টের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পঙ্কজ নাথ এমপি। আলোচনায় অংশ নেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর। এবার ব্যবসা বাণিজ্যের সংবাদ। বাংলাদেশে মালয়েশিয়ার 1 নম্বর অটোমোটিভ ব্র্যান্ড প্রোরোডো চালু করল পিএইচপি মোটরস লিমিটেড। রাজধানী একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান, বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাসনা, পিএইচপির ম্যানেজিং ডিরেক্টর আক্তার পারভেজ, প্রোরোডা মালয়েশিয়ার সিইও জেইস রোজমান জোফার, পিএইচপি ফ্লোট গ্লাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমির সোহেল চৌধুরী। প্রোরোডা জ্বালানি সাশ্রয় এবং গুণমান বজায় রেখে ল্যান্ডস্কেপে উল্লেখযোগ্য মাইল ফলককে নির্দেশ করে। দেশের চালকদের বিভিন্ন চাহিদা পূরণে এটাকে প্রোরোডার স্টাইলিশ লাইন আপ করা হয়। হজ যাত্রীদের সেবায় ঢাকার আশকোনা হজ ক্যাম্পে বিশেষ বুথ চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলা বুথটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ছিলেন হজ ক্যাম্পের পরিচালক ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামান, ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কায়সার আলী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাকসুদুর রহমান, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওমর হায়াত চৌধুরী ও মোহাম্মদ সোলাইমান। বুথে হজযাত্রীদের ডলার ও সৌদি রিয়াল এন্ডোর্সমেন্ট ও বিনিময়, এটিএম ও তথ্য, হজ গাইড, বই এবং উপহার সামগ্রী দেওয়া হচ্ছে। হজ যাত্রীদের দ্রুত উত্তম সেবা দিতে ঢাকার আশকোনা হজ ক্যাম্পে হজ বুথ চালু করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বুথটির উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ও হজ অফিসের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। আরও ছিলেন ব্যাংকের উত্তরা শাখার ব্যবস্থাপক ওয়াহিদুল ইসলাম চৌধুরী, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান, শরিয়া সুপারভাইজরি কমিটির সেক্রেটারিয়েট মুরাক্কিব সৈয়দ জয়নুল আবেদিন। বুথ থেকে হজ যাত্রীদের হজ গাইড বুক সহ নানা উপহার সামগ্রী দেওয়া হয়। তৈরি পোশাক, নিট, বস্ত্র শিল্প খাতে দেশের রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদান রাখায় বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি নির্বাচিত হয়েছেন লিবার্টি নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুজ্জামান।
রাজধানী একটি হোটেলের অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপির কাছ থেকে সিআইপি কার্ড গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে ছিলেন বাণিজ্য সচিব, বিসিসিআইয়ের সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিআইপি কার্ড পাওয়া অন্য শিল্পপতি ও গণ্যমান্যরা। প্রতিষ্ঠা লগ্ন থেকে বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টি সহ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে মাইক্রোফাইবার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান লিবার্টি নিটওয়্যার লিমিটেড। আর এরই সাথে শেষ করছি রাত 11টা 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। গণতন্ত্র মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে আওয়ামী লীগ সংসদে প্রধানমন্ত্রী। কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত, স্কোয়াড্রন লিডার অসীম নিহত, যান্ত্রিক ত্রুটি বলছে আইএসপিআর। তিস্তা প্রকল্পে চীনের পাশাপাশি যুক্ত হতে চায় ভারত, নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে এগিয়েছে আলোচনা। ডলারের মূল্য সুদের হার বাজার ভিত্তিক করার সিদ্ধান্ত ইতিবাচক, দীর্ঘমেয়াদে সুফলের আশা ব্যবসায়ীদের। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যায় আজিজ মোহাম্মদ ভাই সহ 3 জনের যাবজ্জীবন, শীর্ষ সন্ত্রাসী মন খালায়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124live। পরের সংবাদ রাত 1টায় দেখা হবে।